এদিকে এবার ডক্টর ইউনূসের বিরুদ্ধে এক যুগে রাজপথে আন্দোলনে নেমেছে আওয়ামী লীগ এবং বিএনপি। দীর্ঘদিন ধরে ক্ষমতা আঁকড়ে থাকায় এবার ইউনূসের বিরুদ্ধেই রাজপথে নামতে দেখা গেছে আওয়ামী লীগ এবং বিএনপিকে। ক্ষমতা ছেড়ে পালাতে হচ্ছে ইউনূসকে। কি করতে যাচ্ছে দর্শক, দেশের ভাগ্যে কি হতে যাচ্ছে সারা দেশে, বিস্তারিত জানতে দেখতে থাকুন। সেনাপ্রধান ডক্টর ইউনূসের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বলেছেন যে আপনি এখন আর নিরপেক্ষ নন, আপনারও একটা নিজস্ব দল হয়েছে, আপনি তাদের প্যাট্রোনাইজ করছেন। এই যে ন্যাশনাল সিটিজেন্স পার্টি, এটা আপনার পার্টি এবং মানুষ সেটা জানে, মানুষ বিশ্বাস করে। সুতরাং একটি নিরপেক্ষ নির্বাচন দেবার যে দায়িত্ব আপনার উপর অর্পিত হয়েছিল, সেটি এখন আর আপনি আদৌ পালন করতে পারবেন কিনা সেই প্রশ্নটি দেখা দিয়েছে। নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হয় তাহলে বাজি ধরে বলা যায় যে বাংলাদেশ আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসনে নির্বাচনে জয়লাভ করবে। আমাদের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর ইউনূস সাহেব বারবার ভারতকে খেপিয়ে তোলার চেষ্টা করতেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ক্ষমতার প্রতি অনেকটা লোভী। একবার ক্ষমতায় বসলে তিনি ক্ষমতায় ছাড়তে চান না, বা যে কোনো কৌশলে তিনি ক্ষমতাকে ধরে রাখতে চান। ইভেন তিনি যদি ওয়াদা করেন, ওয়াদা থেকে সরে আসেন, ওয়াদা তিনি ভেঙে ফেলেন। ডক্টর ইউনূসের হাতের বাহিরে গিয়া যদি নির্বাচন হয়, বিএনপি জামাত আওয়ামী লীগকে মোকাবেলা করে জাতীয় নাগরিক পার্টি 10টা সিট পাইলেও আমার কাছে মনে হবে যে অনেক পাওয়া গেছে। প্র্যাকটিক্যালি হচ্ছে এটাই। দেশের বিভিন্ন স্থানে সিনেমা হলে বোমা হামলা, গির্জাতে বোমা হামলা, ছায়ানটে বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা, সারা দেশের 63টি জেলায় 17ই আগস্ট 2005-এর 17ই আগস্ট, যে সম্ভবত 2005 নাকি 2004, যাই হোক, সারা দেশে একযুগে যে বোমা হামলা, ভয়ঙ্কর ভাবে তাদের অস্তিত্বে জানান দেওয়ার চেষ্টা, আদালত প্রাঙ্গণে বোমা হামলা করে বিচারকদের হত্যা, এইসব জঙ্গি কার্যক্রম তো আমরা দেখেছি। নতুন বাংলাদেশ গঠনের সুযোগ নিচ্ছে ইসলামিক কট্টরপন্থীরা। এখানে আয়োজন হবেই, করোনার সময়টাতে হয়নি, বাকি সব সময়টাতে ঈদের আয়োজন হয়েছে এবং সেখানে আমরা সচরাচর যে দৃশ্য দেখেছি। কিন্তু এবার এই জাতীয় ঈদগাহকে কেন্দ্র করে যে অদ্ভুত এবং নাটকীয় দৃশ্য দেখেছি, এরকম নাটকীয় দৃশ্য আমরা দেখিনি। যেমন এবার ঈদের জামাতের এখানে যিনি ইমামতি করেছেন, বাইতুল মোকাররমের নবনিযুক্ত খতিব, তিনি সম্ভবত জামায়াত ইসলাম মাইন্ডেড একজন আলেম বা উলামা। এখন তাকে, তার সমর্থক যারা রয়েছেন, তারা তাকে মর্দে মুজাহিদ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সো সম্পূর্ণ পুরো বিষয়টি দেখার জন্য ভিডিওটি এক মুহূর্ত না টেনে সম্পূর্ণ দেখে আসুন। তবে চলুন শুরু করি। তিনি তার গ্রামীণ ব্যাংকের যে পদটা, রুলস এর বাইরে তিনি দীর্ঘদিন যাবত 10 বছর যাবত তিনি সেখানে এমডি পদে ছিলেন, এবং কি আইনের মাধ্যমে লড়াই করে ওনাকে পদ থেকে সরাইতে হয়েছে। এরকম নানান বক্তব্য ছিল। বা ছাত্রদল নেতা নাসির বলেছেন যে নতুন রাজনৈতিক দলগুলোর চাপে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ডিসেম্বর থেকে জুনের নির্বাচনের তারিখ স্থগিত করেছেন এবং এর মাধ্যমে জনগণকে তিনি বিভ্রান্ত করছেন। নতুন রাজনৈতিক দলের চাপে তিনি তার ওয়াদা থেকে সরে এসেছেন। এখন এই যে ওয়াদা থেকে সরে এসেছেন, আমি যদি দেখি, এটা নিয়ে বিএনপির রাজনৈতিক বক্তব্য খুবই প্রখর। কেন? ডক্টর মোহাম্মদ ইউনূস এর আগেও তিনি বলছিলেন যে স্বল্প পরিমাণ সংস্কার করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। নির্বাচন কমিশনের যিনি ইসি আছেন, তিনিও বলছিলেন যে প্রধান উপদেষ্টার কথার উপর জোর দিয়ে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন করা এবং কোনো চাপকে তারা মাথা পেতে নেবেন না, তারা তাদের মতন স্বাধীনভাবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করবেন। কিন্তু পেস লাগছে ঈদের আগে সর্বশেষ হঠাৎ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের ডিসেম্বর থেকে যে জুনের মধ্যে তিনি আবার লাভ দিয়ে গেলেন, এটাকে বিএনপি মনে করছে, বা ছাত্রদল নেতা নাসির বলেন, যারাই বলেন, যে তিনি আসলে আপনার ক্ষমতাকে লম্বা চূড়া করতে চাচ্ছেন। কেন? নতুন রাজনৈতিক দলের চাপে, মানে জাতীয় নাগরিক পার্টির চাপে, যেহেতু তারা তার নিয়োগকর্তা। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের এই যে দীর্ঘমেয়াদী সময় ক্ষমতায় থাকার জন্য নানান ধরনের প্রেক্ষাপট রচিত হচ্ছে বলে মনে করছে বিএনপি। বিএনপির বক্তব্য যে সার্জিস এবং পিনাকির যে স্ট্যাটাস গুলা, এগুলা কাকতালীয় ভাবে উড়ে এসে হুট করে দেওয়া স্ট্যাটাস না, দ্যাট ইজ এ প্ল্যানিং, একটা পরিকল্পনা চলছে। আর এই টোটাল পরিকল্পনাকে ব্যবহার করেছে সংস্কার নামক একটা বক্তব্য দিয়ে। আর সংস্কার বিএনপি এমন বলছে, যতই সংস্কার করেন বিএনপি ক্ষমতায় গেলে এগুলা কিচ্ছু রাখবে না, সব কাটা দিবে। কে বলছে? মির্জা আব্বাস সাহেব। এবং বিএনপির আরো অন্যান্য নেতারা বলছেন যে যত দ্রুত সম্ভব নির্বাচন দেন, নয়তো 5ই আগস্টের মতন আবার আমরা রাজপথে নামবো। এরকম নানান বক্তব্যের প্রেক্ষাপট একটাই, মূল কারণ নির্বাচন কবে হবে। উপদেষ্টারা সবাই বলেন, দেখেন এটা শুধুমাত্র প্রধান উপদেষ্টা বলার সুযোগ আছে, আমার সেই ইখতিয়ার নাই। ইভেন এই বক্তব্য দিয়েছেন ডক্টর আসিফ নজরুলের মতন এত বাঘা একজন উপদেষ্টা। আদৌ নির্বাচন কি হবে নাকি হবে না? যদিও হয় তাহলে তা কবে হবে? এটা এখন একটা প্রশ্নের ইস্যু হয়ে কিন্তু দাঁড়িয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। জামাতের তেমন মাথা ব্যথা নেই, কারণ জামাত একা পাশ করবে না। আর তারা লম্বা চূড়া সময় থাকলে যে ডক্টর ইউনূসের সরকারের যে একটা ফ্রিডম, এটা কিন্তু তারা এনজয় করতেছে অলিখিত ভাবে। বিএনপি গেলে তাদের ফ্রিডম থাকবে না, তারাও ভালো করে বলছে। আওয়ামী লীগের তো দিশাই নাই। সো ক্ষমতামুখী একমাত্র বিএনপি, জাতীয় নাগরিক পার্টি 10টা সিটও পাবে না যদি তারা ডক্টর ইউনূসের হাতের বাইরে গিয়ে ইলেকশনটা হয়। এটা বলে দিয়ে গেলাম। যদি ঈদের আগের দিন ডক্টর ইউনূসকে তিনি আবার স্মরণ করিয়ে বলেছিলেন যে ডক্টর ইউনূসকে তিনি বলেছেন যে কথা ছিল একটা নিরপেক্ষ নির্বাচন দিয়ে ডক্টর ইউনূস চলে যাবে। কিন্তু সেনাপ্রধান ডক্টর ইউনূসের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বলেছেন যে আপনি এখন আর নিরপেক্ষ নন, আপনারও একটা নিজস্ব
দল হয়েছে, আপনি তাদের প্যাট্রোনাইজ করছেন। এই যে ন্যাশনাল সিটিজেন্স পার্টি, এটা আপনার পার্টি এবং মানুষ সেটা জানে, মানুষ বিশ্বাস করে। সুতরাং যে একটি নিরপেক্ষ নির্বাচন দেবার যে দায়িত্ব আপনার উপর অর্পিত হয়েছিল, সেটি এখন আর আপনি আদৌ পালন করতে পারবেন কিনা সেই প্রশ্নটি দেখা দিয়েছে। সেনাপ্রধান আরো একটি ইস্যু নিয়ে কিন্তু মাঝে মধ্যে কথা বলেন, বা তার উপরে একটা আন্তর্জাতিক প্রেশার আছে যে একটা ইনক্লুসিভ নির্বাচনের কথা বলা হয়। ইনক্লুসিভ মানে সব দল মত, সব দেশ যেগুলো রেজিস্টার্ড পার্টি আছে তাদের নিয়ে একটা ইলেকশন করা। ইনক্লুসিভ বললে কিন্তু আওয়ামী লীগেরও অংশগ্রহণ নিশ্চিত করতে হয়, কিন্তু এই ইনক্লুসিভ নিয়ে ইভেন সেনা প্রধানেরও কিন্তু তিনিও কিন্তু একটা গুটি চেলেছিলেন, তিনি সফল হননি। তিনি চেয়েছিলেন যে একটা রিফাইন্ড আওয়ামী লীগ, মানে একটা দুর্বল আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করবে, আওয়ামী লীগ উইথ ফুল স্ট্রেংথ। তিনি সেটা চাননি, কারণ তিনি মাঠের খবর জানেন। এবং এখন বর্তমানে যে অবস্থা, এই মুহূর্তে বাংলাদেশে একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়, একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে বাজি ধরে বলা যায় যে বাংলাদেশ আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসনে নির্বাচনে জয়লাভ করবে। জাতীয় সংসদ নির্বাচনে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হলে আওয়ামী লীগ উইল গেট দ্য মেজরিটি। এটা নিয়ে কোনো কারোই সন্দেহ থাকার কথা না। সুতরাং ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হতে দেবে কিনা, এটা নিয়ে একটা ষড়যন্ত্র চলছে, এবং সেই ষড়যন্ত্রের জেনারেল ওয়াকারের ভূমিকা নিয়ে কিন্তু সন্দেহ আছে। তিনি ওই যে মনে আছে যে হাসনাত আর সাজিসের সাথে দেখা করেছিলেন গত মাসে মার্চের 11-12 তারিখের দিকে, এবং পরে 21 তারিখে হাসনাত আব্দুল্লাহ একটা স্ট্যাটাস দিয়েছিল। সেখানে কিন্তু তাদের ইনফর্মাল আলোচনায় কথা প্রসঙ্গে এসেছিল যে একটা ডিফাইন্ড আওয়ামী লীগ, মানে একটা যদু মধুচৌধুরীকে দিয়ে একটা আওয়ামী লীগ করবে, আমরা তো আওয়ামী লীগকে নিছি, মাইনাস শেখ হাসিনা, মাইনাস আওয়ামী লীগ লিডার্স, একটা সাজানো গোছানো। সুতরাং এই যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা এবং ইনক্লুসিভ নির্বাচন করা, দুটোই কিন্তু এখন প্রশ্নের মুখে। সেনাপ্রধান নিজেই ডক্টর ইউনূসের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন, আবার সেনাপ্রধান নিজেই রিফাইন্ড আওয়ামী লীগের একটা কথা বাজারে ছেড়ে দেখতে চেয়েছেন যে এটা পাবলিক খায় কিনা। ইতিমধ্যে আমরা বিএনপির একটা স্ট্যান্ড দেখতে পাচ্ছি, বিএনপি নির্বাচনের জন্য সোচ্চার হচ্ছে, এবং যদি ডক্টর ইউনূসের ওই ষড়যন্ত্রটা বাস্তবায়নের দিকে যায়, তারা যদি নির্বাচন পেছানোর টাল বাহানা করে, তাহলে হয়তো বিএনপি রাজপথে আরো সোচ্চার হবে। এবং বিএনপি যদি আসলে নির্বাচন চায়, বিএনপি যদি ওই জাতীয় সরকারের তোপ দিলে নিজেদের ধ্বংস ডেকে না আনে, তাহলে বিএনপির আজকে হোক কালকে হোক রাজপথে নামতেই হবে। এবং ডক্টর ইউনূসের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ, কেউ আর তাকে এখন নিরপেক্ষ বলে গ্রহণ করছে না, বিশ্বাস করছে না। সুতরাং যদি একটি নিরপেক্ষ নির্বাচন চান, তাহলে ডক্টর ইউনূসের নেতৃত্বে সেটা সম্ভব নয়, এবং ডক্টর জেনারেল ওয়াকার কিন্তু সেটা আকারে ইঙ্গিতে ডক্টর ইউনূসকে বুঝিয়ে দিয়েছে। সুতরাং এখন আমাদের দেখার বিষয়, এবং একটি নিরপেক্ষ নির্বাচন চাইলে ডক্টর ইউনূসকে সরিয়ে দিয়েই সেই নির্বাচনটি করতে হবে, এবং ইনক্লুসিভ নির্বাচন চাইলে পুরো মাত্রার আওয়ামী লীগকেই সেই সুযোগ দিতে হবে। যুদ্ধের পক্ষে বিএনপির যে কঠোর একটা অবস্থান এবং জামায়াতের তুমুল বিরোধিতা, সেখান থেকে আমাদের অনেকের মধ্যে একটি ধারণা সৃষ্টি হয়েছিল যে বিএনপি তার আসল রাজনীতিতে ফিরে এসেছে। কিন্তু নতুন বাংলাদেশ গঠনের সুযোগ নিচ্ছে ইসলামী কট্টরপন্থীরা। এইটিকে কেন্দ্র করে, এই বিষয়বস্তুর উপরে নিউ ইয়র্ক টাইমস যে প্রতিবেদন দিয়েছে, যেটিকে কেন্দ্র করে সারা বাংলাদেশ বিশেষ করে সরকারি মহলে তোলপাড় চলছে, সেই রিপোর্টটিকে প্রত্যাখ্যান করলেন বিএনপির সিনিয়র নেতাদের কেউ। বিএনপির সিনিয়র নেতা রুহুল কবির রিজভী নিউ ইয়র্ক টাইমসের এই রিপোর্টটিকেও প্রত্যাখ্যান করেছেন, বলেছেন যে টাকা খরচের মাধ্যমে বিশেষ কোনো গোষ্ঠী তাদেরকে টাকা দিয়ে এই রিপোর্টটি করিয়েছে, বা আওয়ামী লীগ এই রিপোর্টটি করিয়েছে, অর্থাৎ এটিও এক ধরনের মিডিয়ার সৃষ্টি। তিনি তার নিজের বিরোধিতাও করেছেন। কিরকম? সেটি হচ্ছে যে সারা দেশে নারীদের হেনস্থ করা নিয়ে এবং নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরির যে কর্মসূচি মার্চ ফর খিলাফত, এই কর্মসূচিকে কেন্দ্র করে আন্তর্জাতিক গণমাধ্যম ডয়েচে ভেলে একটি রিপোর্ট করেছিল, এবং সেই রিপোর্টে বেশ কয়েকজনের মন্তব্য নিয়েছে, তার মধ্যে একজন ছিলেন রুহুল কবির রিজভী। সেই রিপোর্টে কি ছিল, তিনি কি বলেছেন? তিনি বলছেন যে এসব ঘটনায় উগ্রবাদী মৌলবাদী গোষ্ঠীর মদত থাকতে পারে, দেশের অগ্রগতি ও উন্নয়নের পথে যেন জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। নিষিদ্ধ সংগঠন কিভাবে, হিজবুত তাহরির উদ্দেশ্যে বলছেন, নিষিদ্ধ একটা সংগঠন কিভাবে মিছিল করে তা সরকারকে গুরুত্বের সাথে দেখতে হবে। ক্যাম্পাসে মেয়েদের পোশাক নিয়ে উগ্রবাদী গোষ্ঠী কাজ করছে, আর কিছু বলা আছে? তিনি নিজেই বলছেন যে উগ্রবাদী গোষ্ঠী কাজ করছে, এবং সেটাই তো বলার চেষ্টা করছে নিউ ইয়র্ক টাইমস। এবং তারা বলছে ভয়ঙ্করভাবে তাদের উত্থান না ঘটলেও উত্থানের সুযোগ তৈরি হয়েছে। মতিউর রহমান নিজামী বলেছেন যে জঙ্গিবাদ মিডিয়ার সৃষ্টি বাংলাদেশে। এই কথা বলার বিপরীতে কি ধরনের কার্যক্রম ঘটেছে আমরা জানি না সারা দেশে। তখন দেশে বিভিন্ন স্থানে সিনেমা হলে বোমা হামলা, গির্জাতে বোমা হামলা, ছায়ানটে বর্ষবরণ অনুষ্ঠান বোমা হামলা, সারা দেশের 63টি জেলায় 17 আগস্ট 2005-এর 17 আগস্ট, যে সম্ভবত 2005 নাকি 2004, যাই হোক, সারা দেশে একযোগে যে বোমা হামলা, ভয়ঙ্করভাবে তাদের অস্তিত্বে জানান দেওয়ার চেষ্টা, আদালত প্রাঙ্গণে বোমা হামলা করে বিচারকদের হত্যা, এইসব জঙ্গি কার্যক্রম তো আমরা দেখেছি। এবং এই সময় এসেও যা কিছু ঘটছে তার তো একটা প্রারম্ভিক অবস্থা, নিশ্চয়ই ভয়ঙ্করভাবে জঙ্গিবাদের উত্থান বা প্রকাশটা এই মুহূর্তে আমাদের চোখে পড়েনি। কিন্তু আইএস এর কালো পতাকা নিয়ে যেখানে সেখানে মিছিল বা অন্যান্য আরো অনেক বিষয়, সেগুলোকে কিভাবে অস্বীকার করবেন আমাদের রুহুল কবির রিজভী সাহেবরা যে এগুলো মৌলবাদী বা উগ্রবাদী গোষ্ঠীর কাজ নয়? বাস্তবতা যদি মৌলবাদী গোষ্ঠীর উত্থানে একটি সুযোগ হয়ে থাকে, যদি তারা সেটি বিশ্বাস করে থাকেন, তাহলে এটি উড়িয়ে দেওয়ার কারণটি কি? এটি বলে তারা তাদেরকে সন্তুষ্ট করতে চাইছেন শুধুমাত্র আওয়ামী লীগের বিরোধিতার কারণেই তারা এই কথাগুলো বলছেন, নাকি এই কথাটি বলে সরকারকে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে খুশি করে নির্বাচন আয়োজনের একটা চেষ্টা চালানোর বিষয় আমরা ধরে নেব? এগুলো বলে কি নির্বাচন আদায় করা যাবে? এবং এটিও তো বাস্তবতা।
যত দ্রুত সম্ভব নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার না এলে দেশের জঙ্গিবাদ চরমপন্থা ভয়ঙ্করভাবে মাথা চাড়া দিয়ে উঠবে। এটি কি ভুল করে ডিজি সাহেবরা বুঝতে পারছেন না? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমাদের দেশের দুটো ঈদ, ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা। দীর্ঘদিন ধরে আমরা এই যে ঈদ, এটিকে জাতীয়ভাবে উদযাপন করতে দেখেছি প্রথমত নামাজের মাধ্যমে। এটি আমাদের যে সুপ্রিম কোর্টের সামনে বিশাল চত্বর রয়েছে, এটিকে বলা হয় জাতীয় ঈদগাহ। সেই ঈদগাতে ঢাকা সিটি কর্পোরেশন আগে যেটা অবিভক্ত ছিল তার আয়োজন করতো, আর এখন দক্ষিণ সিটি কর্পোরেশন তার আয়োজন করে। সামিয়ানা টানা, এখানে মেয়েদের ঈদে নামাজ পড়ার যথেষ্ট আয়োজন থাকে এবং এই অনুষ্ঠানে রাষ্ট্রপতি, তারপরে মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, এরপরে সমাজের এলিটবৃন্দ, সরকারি দলের নেতৃবৃন্দ থেকে শুরু করে সবাই অংশগ্রহণ করে এবং এটি একটা উৎসবের আয়োজন। বর্ষা হোক, শীত হোক, গ্রীষ্ম হোক, এখানে আয়োজন হবেই। করোনার সময়টাতে হয়নি, বাকি সব সময়টাতে ঈদের আয়োজন হয়েছে এবং সেখানে আমরা সচরাচর যে দৃশ্য দেখেছি। কিন্তু এবার এই জাতীয় ঈদগাহকে কেন্দ্র করে যে অদ্ভুত এবং নাটকীয় দৃশ্য দেখেছি, এরকম নাটকীয় দৃশ্য আমরা দেখিনি। যেমন এবার ঈদের জামাতের এখানে যিনি ইমামতি করেছেন, বাইতুল মোকাররমের নবনিযুক্ত খতিব, তিনি সম্ভবত জামায়াত ইসলাম মাইন্ডেড একজন আলেম বা উলামা। এখন তাকে, তার সমর্থক যারা রয়েছেন তারা তাকে মর্দে মুজাহিদ, তারা তাকে জীবন্ত অলি এবং তারা তাকে এ যুগের মুজাদ্দেদ, আপনারা জানেন যে মুজাদ্দেদ কাকে বলে। তো এরকম হিসাবে তারা প্রচার করছেন। তো সেই মানুষটির ইমামতিতে জাতীয় ঈদগাহে নামাজ হয়েছে। তো সেখানে ইমাম সাহেব মানে খতিব সাহেব তিনি একটি কাণ্ড করেছেন। সেটি হলো, যারা ফটোগ্রাফার ছিলেন, তো তারা এই ঈদের জামাতের যে অনুষ্ঠান তারা ভিডিও ধারণ করছিলেন। তো তিনি বলতে গেলে সেই যে কাজী উল কুজ্জাত বা খতিবুল উম্মাহ, যে শব্দগুলো আমরা আরবিতে উচ্চারণ করি, খতিবুল উম্মাহ, এরকম হিসেবে তার যে দায়িত্ব এবং কর্তব্য সে অনুযায়ী তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে গিয়ে বলেছেন, স্যার, ওনারা যারা রয়েছেন তাদেরও নামাজ পড়া দরকার বা উচিত, এরকম একটা কথা। তো ডক্টর মোহাম্মদ ইউনূস জিজ্ঞাসা করেছেন যে ওনারা কে? তখন খতিব সাহেব বলেছেন, সম্ভবত তারা মুসলমান। তো মুসলমান যদি হয় তাহলে তো ঈদের নামাজ পড়া ওয়াজিব যে কোনোভাবে। তো তড়িৎ গতিতে ডক্টর মোহাম্মদ ইউনূস বুদ্ধিমান মানুষ, তিনি সেটি বলেছেন যে তারা দ্বিতীয় জামাতে পড়বে, এই জামাতের ছবি তুলে দ্বিতীয় জামাতে তারা সেই জিনিসটি করবে। তো এখন এটা সাংবাদিকদের নিয়ে হতে পারে, বা এটা ওনার যারা গার্ড আছে, গার্ড রেজিমেন্টের প্রেসিডেন্টের বা প্রধানমন্ত্রীর গার্ড রেজিমেন্টের যারা লোকজন থাকে বা এসএসএফ বলা হয় যাদেরকে, তাদেরকে লক্ষ্য করে হয়তো উনি বলতে পারেন। এবং এটা নিয়ে ওনার যারা অনুসারী তারা ভীষণ রকম খুশি যে না, ইমাম তো এরকমই হওয়া উচিত। এছাড়া কি ইমাম হয়? একেবারে যিনি সরকার প্রধান তার চোখের দিকে তাকিয়ে তিনি যে দৃষ্টান্ত স্থাপন করলেন, এইরকম দৃষ্টান্ত আমরা কখনো দেখিনি। কাজেই এই ঈদের ময়দান থেকে একটা বিরাট বরকত সৃষ্টি হয়ে গেল। দ্বিতীয় যে জিনিসটি হয়েছে সেটা হলো, এই ঈদের জামাতে তিনি একটি চেয়ারে বসেছেন এবং এই চেয়ারটি খুব সাধারণ চেয়ার ছিল না, এটা ছিল সিংহাসনের মতো একটি চেয়ার, বেশ কারুকাজ করা। দেখতে পেরেছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।